জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। মাননীয় উপাচার্য মহোদয় এবং সকল কলাকুশলীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় রাষ্ট্রবিজ্ঞান, কোর্স কোড 23-19-07, কোর্সের নাম রাজনীতি অধ্যয়ন পদ্ধতি, লেকচার নম্বর 8, লেকচারের শিরোনাম কাঠামো কার্যগত তত্ত্ব, স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি। শিক্ষকের নাম মোহাম্মদ আবু হেনা মুস্তফা কামাল, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি MM কলেজ, যশোর। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের রাজনীতি অধ্যয়ন পদ্ধতি কোর্সের একাদশ অধ্যায় কাঠামো কার্যগত তত্ত্ব, স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি। এই অধ্যায়ে আমরা শিখব কাঠামো ও কার্যের সংজ্ঞা, গ্যাব্রিয়েল অ্যালমন্ডের কাঠামো ও কার্যগত তত্ত্ব। আরো অনেক রাষ্ট্রবিজ্ঞানী কাঠামো ও কার্যগত তত্ত্ব এর আলোচনা করেছেন, কিন্তু অ্যালমন্ডের কাঠামো ও কার্যগত তত্ত্বটি সর্বাধিক জনপ্রিয়। এজন্য আমরা অ্যালমন্ডের কাঠামো ও কার্যগত তত্ত্বটি আমরা আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব। তো অ্যালমন্ডের কাঠামো ও কার্যগত তত্ত্বটিতে আমরা পাব রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য, রাজনৈতিক ব্যবস্থার ইনপুট ও আউটপুট কার্যাবলী, এই তত্ত্বের সুবিধা বা গুরুত্ব, এবং বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী এই তত্ত্বের সমালোচনা করেছেন। তো সেগুলো আমরা আলোচনা করব। বিংশ শতাব্দীর শুরু থেকে বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কালে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের তাত্ত্বিক রূপরেখার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। এ সময় রাজনীতি বিশ্লেষণ বিজ্ঞান ভিত্তিক এবং সুশৃঙ্খল করার প্রয়োজনে বিভিন্ন তত্ত্বের আবির্ভাব ঘটে। প্রাকৃতিক বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখা থেকে তত্ত্ব সংগ্রহ করে রাষ্ট্রবিজ্ঞানের উপযোগী রূপে গড়ে তোলা হয়। কাঠামো কার্যগত বিশ্লেষণ রাষ্ট্রবিজ্ঞানে এ ধারার একটি উল্লেখযোগ্য সংযোজন। বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় এটি একটি জনপ্রিয় ও বহুল আলোচিত মতবাদ। রাষ্ট্রবিজ্ঞানে এ পদ্ধতির প্রয়োগ ঘটান G.A. অ্যালমন্ড। এছাড়া J.S. কোলম্যান, G.B. পাওয়েল, ডেভিড আফটার প্রমুখ তত্ত্বটির বিকাশে অবদান রাখতে সক্ষম হন। রাষ্ট্রবিজ্ঞানে এ তত্ত্বের সাহায্যে কোন রাজনৈতিক কাঠামো কোন বিশেষ কার্য সম্পাদন করে তার ভিত্তিতে রাজনৈতিক ব্যবস্থায় সেই কাঠামোর মূল্য বিচার করা হয়। বস্তুত এ তত্ত্বের মাধ্যমে একটি রাজনৈতিক ব্যবস্থাকে তার কাঠামো ও কার্যের প্রেক্ষিতে বিচার বিশ্লেষণ করা সম্ভব। এটিকে এজন্য ব্যবস্থা তত্ত্বের একটি শাখা রূপে বিবেচনা করা হয়। তো আমরা গত ক্লাসে ডেভিড স্টোনের ব্যবস্থা তত্ত্বটি আমরা শিখেছি। তো যদি ব্যবস্থা তত্ত্বটি তোমরা ভালো মতো স্টাডি করে থাকো এবং বুঝে থাকো, তাহলে কাঠামো কার্যগত তত্ত্বটি তোমরা সহজেই বুঝতে পারবে।
সি.এ. অ্যালমন্ড 1960 সালে তত্ত্বটি রাষ্ট্রবিজ্ঞানে সর্বপ্রথম প্রয়োগ করেন। এ সময় অ্যালমন্ড এবং কোলম্যান সম্পাদিত দ্য পলিটিক্স অব দ্য ডেভেলপিং এরিয়াস গ্রন্থটি প্রকাশিত হয়। এটি কাঠামো কার্যগত তত্ত্বের উন্নয়নে মাইল ফলক হিসেবে কাজ করেছে। পরবর্তীতে অ্যালমন্ড এবং পাওয়েলের কম্পারেটিভ পলিটিক্স এ ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচ 1966 গ্রন্থের মাধ্যমে তত্ত্বটির ব্যাপক উন্নয়ন সাধিত হয়। রাষ্ট্রবিজ্ঞানে অ্যালমন্ড ছাড়াও ডেভিড আফটার, জি.বি. পাওয়েল, জে.এস. কোলম্যান, প্যারেটো, ডেভিড ইস্টন, রবার্ট মিশেল প্রমুখ তত্ত্বটির প্রয়োগ ঘটিয়েছেন। এরপরে আমরা গ্যাব্রিয়েল অ্যালমন্ডের কাঠামো কার্যগত তত্ত্বের বিস্তারিত আলোচনা আমরা করব। শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা একটু মনোযোগ সহকারে আজকের ক্লাসটা তোমরা দেখবে এবং শুনবে। কাঠামো কার্যগত তত্ত্ব, স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি। তো শিক্ষার্থী ভাই বোনেরা, কাঠামো ও কার্যগত তত্ত্বে কাঠামো মানে স্ট্রাকচার ও কার্য ফাংশন দুটি মৌল ধারণা বা কনসেপ্ট, যে কারণে এ ধারণা দুটির সুস্পষ্ট সংজ্ঞা ও ব্যাখ্যা প্রদান করা খুবই জরুরি। তো আমরা এক এক করে এটি আলোচনা করব। প্রথমে কাঠামো, তারপরে কার্য। এই দুইটার একসঙ্গে সংজ্ঞা দেওয়া সম্ভব নয়, দুইটা শব্দ দুইভাবে এটাকে আমরা সংজ্ঞায়িত করব। তো প্রথমে আমরা আলোচনা করব কাঠামো, স্ট্রাকচার। তো কাঠামো বলতে আমরা কি বুঝি? সাধারণত একটি রাজনৈতিক ব্যবস্থায় ওই সকল বন্দোবস্তকে কাঠামো বলে যেগুলো কার্য সম্পাদন করে। তো অ্যালমন্ড ও পাওয়েল তারা মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন, বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী। তো অ্যালমন্ড ও পাওয়েল বলেছেন যে কাঠামো বলতে রাজনৈতিক ব্যবস্থা গঠনকারী পর্যবেক্ষণযোগ্য কার্যাবলীকে বোঝায়। তো আবার ডেভিড আফটার কি বলেছেন সেটা আমরা একটু দেখব, যে ডেভিড আফটার কাঠামোকে একাধিক অর্থে ব্যবহার করেছেন, অর্থাৎ তিনি বলেছেন যে এটার একাধিক অর্থ আছে। তো প্রথমত, কাঠামো বলতে কার্যের প্যাটার্ন সমূহকে বোঝায় যেগুলো দ্বারা প্রয়োজনীয় কার্যাবলী সম্পাদিত হয়। আর দ্বিতীয়ত তিনি বলেছেন যে কাঠামো হচ্ছে বিন্যাসকৃত প্যাটার্ন সমূহের সমষ্টি। তবে কাঠামো কার্যগত তত্ত্বে প্রথমোক্ত অর্থে কাঠামো কথাটিকে ব্যবহার করা হয়, অর্থাৎ কাঠামো বলতে কার্যের প্যাটার্ন সমূহকে বোঝায় যেগুলো দ্বারা প্রয়োজনীয় কার্যাবলী সম্পাদিত হয়। তো মূলত এভাবেই আমরা কাঠামোটা আলোচনা করলাম। এখানে আমরা অ্যালমন্ড ও পাওয়েল তারা কি বলেছেন সেটা আমরা দেখলাম। ডেভিড আফটার কাঠামোকে কি অর্থে ব্যবহার করেছেন সেটা আমরা শিখলাম শিক্ষার্থী ভাই বোনেরা। তো আরো বিস্তারিত আলোচনা আমরা আরো পরবর্তীতে করব। এরপর আমরা আসি কার্যটা কি। তো কার্য বা ফাংশন আমরা সংক্ষেপে বলতে পারি যে কাঠামো যা করে তাই কার্য। উদাহরণস্বরূপ বলা যায় যে আদালত হচ্ছে একটি কাঠামো, স্ট্রাকচার, এবং বিচার কার্য সম্পাদন হচ্ছে একটি কার্য। তো বন্ধুরা, তোমরা একটু যদি মনোযোগ সহকারে এটা শোনো তাহলে অত্যন্ত সহজে এটা বুঝতে পারবে।
তো যেহেতু এটা তোমাদের কাছে নতুন, এজন্য একটু মনোযোগ সহকারে শুনতে হবে। তো এখানে আমরা মার্টন কাপলান তার ব্যাখ্যাটা আমরা একটু দেখব। তিনি কার্য ও অকার্যের মধ্যে পার্থক্য টেনেছেন, অর্থাৎ ফাংশন এবং ডিসফাংশন। তো তার মতে কার্য হচ্ছে ওই সকল পর্যবেক্ষণীয় ফলাফল যেগুলো একটি ব্যবস্থায় সামঞ্জস্য বিধান করে, এবং অকার্য হচ্ছে ওই সকল পর্যবেক্ষণীয় ফলাফল যেগুলো একটি ব্যবস্থায় সামঞ্জস্য বিধানকে দুর্বল করে। তো এই মার্টন কাপলান কার্যকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে প্রকাশ্য কার্য, আর একটা হচ্ছে, তিনি কার্যকে দুই ভাগে ভাগ করেছেন, প্রকাশ্য কার্য আর একটা হচ্ছে প্রচ্ছন্ন কার্য। অর্থাৎ প্রকাশ্য কার্য ইংরেজিতে বলা হয়েছে ম্যানিফেস্ট ফাংশন, আর প্রচ্ছন্ন কার্য ল্যাটেন্ট ফাংশন। তো প্রকাশ্য কার্যের ফলাফল তিনি যেটা বলেছেন যে প্রকাশ্য কার্যের ফলাফল অংশগ্রহণকারীদের কাছে প্রত্যাশিত ও স্বীকৃত হলেও প্রচ্ছন্ন কার্যের ফলাফল অংশগ্রহণকারীদের কাছে অপ্রত্যাশিত ও অস্বীকৃত। এই দুই ভাগে তিনি ভাগ করেছেন। তো বন্ধুরা, কিছু কিছু শব্দ তোমাদের কাছে নতুন লাগবে। তোমরা এটা আসলে সবগুলোর ব্যাখ্যা করা সম্ভব নয়, যেহেতু আমাদের সময়ও বেশি নয়। এজন্য যেগুলো তোমরা বুঝতে পারবে না সেগুলো অন্তত বইটা একটু দেখে সেখান থেকে বোঝার চেষ্টা করবে, নইলে গুগল ডিকশনারি থেকেও তোমরা খুঁজতে পারো। তো আমরা পার্সন্স নামক বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, তিনিও কার্য নিয়ে আলোচনা করেছেন। তো পার্সন্সের মতে সকল সমাজ ব্যবস্থায় কাঠামোকে ওই ব্যবস্থার চারটি মৌল কার্যের ভিত্তিতে পর্যালোচনা করতে হবে। অর্থাৎ পার্সন্স চারটি মৌল ভিত্তি, অর্থাৎ সমাজ ব্যবস্থার কাঠামোকে ওই ব্যবস্থার চারটি মৌল কাজের ভিত্তিতে, সেই মৌল কাজগুলো আমরা একটু দেখব শিক্ষার্থী ভাই বোনেরা। তো তিনি বলেছেন প্যাটার্ন সংরক্ষণ। তো প্যাটার্ন সংরক্ষণটা কি হতে পারে? তো প্যাটার্ন সংরক্ষণ হচ্ছে সেই ব্যবস্থায় সদস্যদের মধ্যে কৃষ্টিগত সমতা রক্ষা করা, এটা হচ্ছে প্যাটার্ন সংরক্ষণ। তারপরে আমরা পাবো, তিনি 2 নম্বরে বলেছেন যে সংহতি অর্জন। অর্থাৎ সংহতি অর্জন বলতে বোঝায় বিভিন্ন স্বতন্ত্র অথচ পরস্পর নির্ভরশীল ভূমিকার সমন্বয় সাধন, এটাকেই তিনি সংহতি অর্জন বলেছেন। আমি আবার বলছি যে সংহতি অর্জন বলতে বোঝায় বিভিন্ন স্বতন্ত্র অথচ পরস্পর নির্ভরশীল ভূমিকার সমন্বয় সাধন। এরপরে আমরা পাবো লক্ষ্য অর্জন। লক্ষ্য অর্জন বলতে বোঝাবে যে জাগতিক পরিবেশ, কৃষ্টিগত পরিবেশ ও অন্যান্য সামাজিক অবস্থার প্রেক্ষিতে লক্ষ্য অর্জন। এরপরে আমরা আসবো অভিযোজন। তো অভিযোজন হচ্ছে কোনো ব্যবস্থায় প্রাকৃতিক পরিবেশের সাথে সামঞ্জস্য বিধান করা। মূলত এই চারটি ভিত্তি তিনি বলেছেন পার্সন্স। তবে এখানে সংহতি অর্জন, এখানে তিনি একটু কঠিন করে ফেলেছেন। তো তোমরা, আমার বিশ্বাস তোমরা সংহতি অর্জনটা কি তোমরা জানো, কারণ রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট, তোমরা 3য় বর্ষ অধ্যয়ন করছো, সুতরাং সংহতি সম্পর্কে তোমাদের এর আগে অনেক আলোচনা করা হয়েছে। তো এরপরে আমরা আলোচনা করব অ্যালমন্ডের কাঠামো ও কার্যগত তত্ত্ব। তো গ্যাব্রিয়েল অ্যালমন্ড গতানুগতিক বিশ্লেষণ পদ্ধতির সীমাবদ্ধতায় হতাশ হয়ে উন্নত ও উন্নয়নশীল উভয় রাজনৈতিক ব্যবস্থার
সুষ্ঠু তুলনামূলক পর্যালোচনার জন্য কাঠামো কার্যগত তত্ত্বের প্রয়োগ করেন এবং এই তত্ত্বের মাধ্যমে রাজনীতির গতানুগতিক ব্যবস্থার পরিবর্তে আধুনিক ও বাস্তবভিত্তিক ব্যাপক ব্যাখ্যা প্রদান করার চেষ্টা করেছেন। আর এ লক্ষ্যে তিনি প্রথমেই কতিপয় গতানুগতিক শব্দের পরিবর্তে নতুন শব্দ প্রয়োগ করেন। তিনি রাষ্ট্র, স্টেট এর পরিবর্তে রাজনৈতিক ব্যবস্থা, পলিটিক্যাল সিস্টেম, ক্ষমতা, পাওয়ার এর পরিবর্তে ফাংশন, অফিস এর পরিবর্তে ভূমিকা বা রোল, প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন এর পরিবর্তে কাঠামো, স্ট্রাকচার, জনমত, পাবলিক অপিনিয়ন এর পরিবর্তে রাজনৈতিক সংস্কৃতি, পলিটিক্যাল কালচার, নাগরিক প্রশিক্ষণ, সিটিজেনশিপ ট্রেনিং এর পরিবর্তে রাজনৈতিক সামাজিকীকরণ, পলিটিক্যাল সোশিয়ালাইজেশন প্রভৃতি নতুন শব্দ তিনি তার কাঠামো কার্যগত তত্ত্বে প্রয়োগ করেছেন। তো এরপরে আমরা তার তত্ত্বটা বিস্তারিত বিশ্লেষণের জন্য আমরা রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে তিনি কি বলেছেন সেটি সম্পর্কে আমরা একটু জানব। তো অ্যালমন্ড রাজনৈতিক কাঠামো কার্যগত তত্ত্ব বিশ্লেষণের পূর্বে রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতি নির্ধারণের চেষ্টা করেন। এক্ষেত্রে তিনি রাজনৈতিক ব্যবস্থার প্রচলিত ধারণাকে আরো উন্নত ও কার্যোপযোগী করে তোলেন। তো অ্যালমন্ড বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের রেফারেন্স তুলে ধরেন। তো বিশেষ করে রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে ম্যাক্স ওয়েবারের সংজ্ঞা তিনি তুলে ধরেন, তারপরে ডেভিড স্টোনের সংজ্ঞাও তিনি তুলে ধরেন এবং তাদের সংজ্ঞাও কিছুটা সমালোচনা করে সেটা গ্রহণ করেননি। তো আমরা সেটা একটু দেখব যে ম্যাক্স ওয়েবারের সংজ্ঞা তিনি কি বলেছেন। অর্থাৎ অ্যালমন্ড ম্যাক্স ওয়েবারের সংজ্ঞা দিয়ে শুরু করেন, যাতে রাজনৈতিক ব্যবস্থাকে বলা হয়েছে। অর্থাৎ ম্যাক্স ওয়েবারের যে সংজ্ঞা সেটা আমরা একটু দেখি যে একটি মানব সম্প্রদায় যা একটি নির্দিষ্ট ভূখণ্ডে দৈহিক শক্তির বৈধ প্রয়োগের একচেটিয়াত্ব দাবি করে, সেটাই হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা। অর্থাৎ ম্যাক্স ওয়েবার রাজনৈতিক ব্যবস্থাকে বলেছেন একটি মানব সম্প্রদায় যা একটি নির্দিষ্ট ভূখণ্ডে তাদের দৈহিক শক্তির বৈধ প্রয়োগের একচেটিয়াত্ব দাবি করে, এটা ম্যাক্স ওয়েবার বলেছেন। তো কিন্তু অ্যালমন্ড ম্যাক্স ওয়েবার প্রদত্ত এ সংজ্ঞাটিকে অপর্যাপ্ত বলে গ্রহণ করেননি। অতঃপর তিনি লেভি, লাসওয়েল এবং মার্টন কাপলানের সংজ্ঞা বিশ্লেষণ করেন এবং সেগুলো অতি ব্যাপক বলে পরিত্যাগ করেন। তো ডেভিড স্টোনের সংজ্ঞাকে তিনি ব্যাখ্যা করেন। তো ডেভিড স্টোনের যে রাজনৈতিক ব্যবস্থা সেটা আমরা একটু জানি। যে তিনি বলেন, ডেভিড স্টোন বলেন যে রাজনৈতিক ব্যবস্থা সমাজের জীবন উপকরণ সমূহের গুরুত্বপূর্ণ পরাদের সাথে সম্পর্কিত, কিন্তু এ সংজ্ঞাতে কর্তৃত্বপূর্ণ কথাটি দ্বারা রাজনৈতিক ব্যবস্থাকে অন্যান্য সংঘ থেকে সম্পূর্ণ পৃথক করা যায় না, কেননা অন্যান্য সংঘেরও বিশেষ ধরনের কর্তৃত্ব অনুশীলন করা হয়। তো অ্যালমন্ড এর সাথে বৈধ দৈহিক শক্তি প্রয়োগ শর্তটি যোগ করেন। তো এভাবেই মূলত অ্যালমন্ড তার দেখা যাচ্ছে যে ডেভিড স্টোনের যে সংজ্ঞা সেটা তিনি বিশ্লেষণ করেন এবং সেখানেও কিছু ত্রুটি তিনি দেখতে পান, সেগুলো তিনি সংযোজন করেন। তো এগুলো আলোচনার পরে গ্যাব্রিয়েল অ্যালমন্ড রাজনৈতিক ব্যবস্থার সংজ্ঞা তিনি নিজেই দিয়েছেন। তো তার সংজ্ঞাটা এমন ভাবে বলা যায় যে রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে এমন একটি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সমূহের ব্যবস্থা যা প্রত্যেক স্বাধীন সমাজে বিদ্যমান আর যেখানে বৈধ উপায়ে কম বেশি বল প্রয়োগ করে অথবা বল প্রয়োগের ভয় দেখিয়ে অভ্যন্তরীণ ও অন্যান্য সমাজের পরিপ্রেক্ষিতে সংহতি সাধন ও সামঞ্জস্য বিধান করে।
রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে একটি বৈধ শৃঙ্খলা সংরক্ষণকারী বা রূপান্তরকারী ব্যবস্থা। তো অ্যালমন্ড তার রাজনৈতিক ব্যবস্থায় যে সংজ্ঞার ভিতরে বৈধতা, লেজিটিমেসি এর উপর অধিক গুরুত্ব আরোপ করেছেন। আবার তার সংজ্ঞায় সকল রাজনৈতিক ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ সকল ধরনের রাজনৈতিক ব্যবস্থায় তার সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয়। তো আবার অ্যালমন্ড ও পাওয়েল যৌথভাবে বলেন যে আমরা যখন রাজনৈতিক ব্যবস্থার কথা বলি তখন আমরা ওই সকল আন্তঃক্রিয়াকে অন্তর্ভুক্ত করি যেগুলো বৈধ শক্তি বা দৈহিক শক্তি প্রয়োগ বা শক্তি প্রয়োগের হুমকিকে প্রভাবিত করে। তো এভাবেই মূলত রাজনৈতিক ব্যবস্থার সংজ্ঞা গ্যাব্রিয়েল অ্যালমন্ড দিয়েছেন, যেটা তার যে কাঠামো কার্যগত তত্ত্ব এটা জানার জন্য বা এটা ভালোভাবে বোঝার জন্য আমাদের এই রাজনৈতিক ব্যবস্থার সংজ্ঞাটা ভালো করে জানতে হবে এবং পড়তে হবে। তো তিনি রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কেও বলেছেন। তো অ্যালমন্ডের মতে যে রাজনৈতিক ব্যবস্থা বা বৈশিষ্ট্য, তিনি বলেন যে বৈধ বল প্রয়োগ বা বল প্রয়োগের ভয় দেখানো ছাড়াও রাজনৈতিক ব্যবস্থার কতগুলো বৈশিষ্ট্য রয়েছে যা তাকে সমাজের অন্যান্য ব্যবস্থা থেকে স্বতন্ত্র করেছে। অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য তিনি বলেছেন। তো প্রথমত তিনি বলেছেন যে ব্যাপকতার দিক দিয়ে, অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থায় ব্যাপকতা বলতে ওই সকল আন্তঃক্রিয়াকে বোঝায় যেগুলো বৈধ বল প্রয়োগ অথবা বল প্রয়োগের হুমকির সাথে জড়িত। তো এটা কেবল সরকারের আনুষ্ঠানিক কাঠামোই নয়, অনানুষ্ঠানিক কাঠামোকে অন্তর্ভুক্ত করে। তো অর্থাৎ সকল ইনপুট ও আউটপুট কার্যক্রম এর অন্তর্গত। তো তিনি আইন ভিত্তিক কাঠামো সমূহ যেটা বলেছেন যে একটি দেশের, একটি রাষ্ট্রের আইন পরিষদ, নির্বাহী বিভাগ, আমলাতন্ত্র, বিচারালয় অথবা প্রাতিষ্ঠানিক গ্রুপ যেমন স্বার্থ গোষ্ঠী, রাজনৈতিক দল বা গণসংযোগ মাধ্যমগুলো শুধু যে রাজনৈতিক ব্যবস্থার অন্তর্ভুক্ত তা নয়, বরং সকল গোত্র, বংশ, ধর্ম, বর্ণ, পদ, গ্রুপ এবং তাৎক্ষণিক গ্রুপ এবং তাদের অন্তর্গত সকল রাজনৈতিক আন্দোলন রাজনৈতিক ব্যবস্থার অন্তর্ভুক্ত। সুতরাং তিনি বলেছেন যে রাজনৈতিক ব্যবস্থার যে বৈশিষ্ট্য এটা অনেক ব্যাপক। এরপরে তিনি বলেছেন পারস্পরিক নির্ভরশীলতা, অর্থাৎ যে পারস্পরিক নির্ভরশীলতার অর্থ হচ্ছে যে ব্যবস্থার একটি অংশে পরিবর্তন সূচিত হলে তা অন্যান্য অংশেও পরিবর্তন আনে, কেননা ব্যবস্থা গঠনকারী উপাদান বা উপাদানসমূহ পরস্পরের সাথে বিভিন্নভাবে সম্পর্কযুক্ত। অর্থাৎ একটি দেশের এক অংশে কোনো পরিবর্তন সূচিত হলে সেটা অন্য অংশের উপরে প্রভাব ফেলে। এই যে একটা পারস্পরিক নির্ভরশীলতা, এটাও রাজনৈতিক ব্যবস্থার একটা বৈশিষ্ট্য। তারপরে তিনি সীমারেখার কথা বলেছেন যে সীমারেখার অস্তিত্ব আছে রাজনৈতিক ব্যবস্থায়। তো অ্যালমন্ড রাজনৈতিক ব্যবস্থার সীমারেখা সম্পর্কে বলেন যে একটি পর্যায়ে অন্যান্য ব্যবস্থার সমাপ্তি ঘটে এবং রাজনৈতিক ব্যবস্থা শুরু হয়। তো কোন ধর্মীয় প্রতিষ্ঠান ধর্ম সংক্রান্ত প্রচারে আত্মনিয়োগ করলেও তা রাজনৈতিক ব্যবস্থার অন্তর্ভুক্ত হয় না, কিন্তু যদি সে প্রচারণা কোন দলীয় ব্যবস্থার মাধ্যমে সংগঠিত হয় অথবা রাজনৈতিক কার্যকলাপকে প্রভাবিত করতে উদ্যত হয়, তখনই তা রাজনৈতিক ব্যবস্থার অঙ্গ হিসেবে পরিগণিত হয়। এই জন্য তিনি একটা সীমারেখার অস্তিত্ব এখানে পেয়েছেন যে সব কার্যক্রমই রাজনৈতিক ব্যবস্থার মধ্যে আসবে না। তো অ্যালমন্ড তিনি তিনটা বৈশিষ্ট্য বলেছেন, আরো তিনি চারটা বৈশিষ্ট্য উল্লেখ করেন। তো তিনি বলেন যে প্রতিটি রাজনৈতিক ব্যবস্থায় আরো চারটি বৈশিষ্ট্য আমরা পাবো, তো যার ভিত্তিতে একাধিক রাজনৈতিক ব্যবস্থার মধ্যে তুলনা করা যেতে পারে। অর্থাৎ এটা অ্যালমন্ড প্রদত্ত আরো চারটি বৈশিষ্ট্য আমরা একটু আলোচনা করব।
তো রাজনৈতিক কাঠামোর কথা তিনি বলেছেন। তো যেহেতু তার তত্ত্বটাই হচ্ছে যে কাঠামো কার্যগত তত্ত্ব, তো রাজনৈতিক কাঠামো কিভাবে তিনি বলেছেন সেটা আমরা একটু দেখি। যে প্রতিটি রাজনৈতিক ব্যবস্থাতেই কার্য সম্পাদনের জন্য কতিপয় কাঠামো বিদ্যমান। রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতিগত পার্থক্য হেতু কাঠামো জটিল বা সহজ হতে পারে। যেমন উন্নত রাজনৈতিক ব্যবস্থায় কাঠামো সমূহ দক্ষ এবং জটিল প্রকৃতির হলেও উন্নয়নশীল বা গতানুগতিক সমাজের কাঠামো সমূহ সহজ সরল প্রকৃতির। তো এভাবেই মূলত কাঠামোর কথা তিনি বলেছেন, আর বিস্তারিত আমরা আরো পরবর্তীতে পাবো। এরপরে রাজনৈতিক কার্য। তো রাজনৈতিক কার্য বলতে তিনি কি বলেছেন, প্রতিটি রাজনৈতিক ব্যবস্থা অভিন্ন কার্য সম্পাদন করলেও তা বিভিন্ন কাঠামো, রীতিনীতি ও কৌশল প্রয়োগের মাধ্যমে সম্পাদন করে। রাজনৈতিক কার্যের কাঠামো এবং সম্পাদনের রীতি ও কৌশলের উপর ভিত্তি করে বিভিন্ন ব্যবস্থার তুলনা করা সম্ভব। যেমন বিচার কার্য প্রতিটি সমাজে বিদ্যমান, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে তা সম্পাদন করে দক্ষ ও বিশেষীকৃত আধুনিক বিচারালয়, অথচ বাংলাদেশের মতো উন্নয়নশীল বা উন্নত দেশগুলোতে, যেখানে প্রত্যন্ত গ্রামাঞ্চলে তা সম্পাদন করে অশিক্ষিত, রক্ষণশীল ও প্রশিক্ষণহীন মাতব্বর দ্বারা গঠিত গ্রামীণ সালিসি আদালত বা এই টাইপের আদালত। আবার কোন কোন ব্যবস্থায় বিচার কার্যটি সম্পাদিত হয় গোত্র প্রধান কিংবা উপজাতীয় নেতার দ্বারা। তো এভাবে তিনি কার্যের কথা বলেছেন এবং তুলনা করেছেন। মূলত তিনি উন্নত এবং অনুন্নত দুইটা সংস্কৃতির তুলনা করেই তার কাঠামো কার্যগত তত্ত্বটি তিনি প্রদান করেছেন। তো 3 নম্বরে তিনি বলেছেন যে কাঠামোর বহু কার্য সম্পাদন, অর্থাৎ কাঠামো অনেক কার্য সম্পাদন করে, অর্থাৎ আধুনিক কিংবা গতানুগতিক যে সমাজেই হোক না কেন একটি কাঠামো বহুবিধ কার্য সম্পাদন করে। তবে একটি কাঠামো বিশেষজ্ঞতা অর্জন করলে তা অন্য যে কোনো গতানুগতিক কাঠামোর চেয়ে অধিকতর বহুবিধ কার্য সম্পাদন করতে সক্ষম হবে। এ বিষয়টির উপর ভিত্তি করে একাধিক রাজনৈতিক ব্যবস্থার মধ্যে তুলনা করা যেতে পারে। এরপরে তিনি বলেছেন যে মিশ্র সংস্কৃতি, অর্থাৎ সাংস্কৃতিক দিক থেকে প্রতিটি রাজনৈতিক ব্যবস্থার সংস্কৃতি মিশ্র প্রকৃতির। কোন রাজনৈতিক ব্যবস্থায় নিরঙ্কুশভাবে আধুনিক বা গতানুগতিক সংস্কৃতি নেই, তবে কোন ব্যবস্থাতে আধুনিক সংস্কৃতির প্রাধান্য রয়েছে, আবার কোন ব্যবস্থাতে গতানুগতিক সংস্কৃতির প্রাধান্য রয়েছে। বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থার উপাদান মিশ্রিত। রাজনৈতিক ব্যবস্থার এ দিকটির উপর ভিত্তি করে একাধিক রাজনৈতিক ব্যবস্থার মধ্যে তুলনা করা যেতে পারে। তো এরপরে তিনি ইনপুট এবং আউটপুট কার্যাবলী ব্যাখ্যা করেছেন, অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থার ইনপুট ও আউটপুট কার্যাবলী। এটা যদি আমরা সুন্দরভাবে জানতে পারি তাহলে কাঠামো কার্যগত তত্ত্বটি আমরা সহজেই জানতে পারব। তো অ্যালমন্ড কাঠামো কার্যগত তত্ত্ব 3টি মৌলিক প্রশ্নের সাথে জড়িত। অ্যালমন্ডের যে কাঠামো কার্যগত তত্ত্ব, সেই 3টি মৌলিক যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমরা একটু দেখি যে কি কি সেই প্রশ্নগুলো। 1 নম্বর আছে রাজনৈতিক ব্যবস্থা কি কি মৌল কার্য সম্পাদন করে। 2 নম্বর হচ্ছে কোন কোন কাঠামোর দ্বারা উক্ত কার্যাবলী সম্পাদন করে। আর 3 নম্বর হচ্ছে কি অবস্থার প্রেক্ষিতে কার্যাবলী সম্পাদিত হয়। অর্থাৎ এই 3টা যে মৌলিক প্রশ্ন, এই মৌলিক প্রশ্নের উপরে ভিত্তি করে তিনি তার তত্ত্বটি আলোচনা করেছেন। রাজনৈতিক ব্যবস্থায় 4 ধরনের ইনপুট কার্য বিদ্যমান। তো 4 ধরনের ইনপুট কার্য হচ্ছে রাজনৈতিক সামাজিকীকরণ ও লোক নিয়োগ, এটা আমরা আলোচনা করব। স্বার্থ উত্থাপন, সেটাও আমরা পাবো। স্বার্থ একত্রীকরণ, এটাও আমরা পাবো, এবং রাজনৈতিক যোগাযোগ। তারপরে অ্যালমন্ড আউটপুট কার্যাবলীকে আবার তিনি 3 ভাগে ভাগ করেছেন।
সেগুলো হলো আইন বা বিধি প্রণয়ন, তারপরে আইন বা বিধি বাস্তবায়ন এবং বিচার কার্য সম্পাদন। তো তিনি পরবর্তীতে আরো যে বই তিনি বের করলেন, অর্থাৎ প্রথমে তিনি এই কারণগুলোর কথা বলছিলেন, পরবর্তীতে তিনি পরবর্তী গ্রন্থে তিনি 3টি পর্যায়ের উল্লেখ করেছেন। তো 3টি পর্যায় কি কি আমরা একটু দেখি। রাজনৈতিক ব্যবস্থার দক্ষতা বা সক্ষমতা, ইনপুটকে আউটপুটে রূপান্তরিত করার পদ্ধতি, তারপরে হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা সংরক্ষণ ও অভিযোজন। এই 3টি পর্যায় তিনি ব্যাখ্যা করেছেন। তো আমরা অ্যালমন্ড বর্ণিত যে রাজনৈতিক ব্যবস্থার কার্যাবলী, সেটা আমরা এবার ছকের মাধ্যম দিয়ে একটু দেখার চেষ্টা করব শিক্ষার্থী ভাই বোনেরা। তো আমরা যে ছকটা দেখতে পাচ্ছি, এখানে রাজনৈতিক কার্যাবলী সম্পাদিত হয়েছে। তো এক পাশে দেখা যাচ্ছে ইনপুট কার্যাবলী এবং আর এক পাশে দেখা যাচ্ছে যে আউটপুট কার্যাবলী। তো ইনপুটের ভিতরে আমরা পাচ্ছি রাজনৈতিক সামাজিকীকরণ, লোক নিয়োগ, তারপরে স্বার্থ উত্থাপন, স্বার্থ একত্রীকরণ, রাজনৈতিক যোগাযোগ, এবং আউটপুটের ভিতরে পাচ্ছি আমরা আইন প্রণয়ন, আইন বাস্তবায়ন, বিচার কার্য সম্পাদন। অর্থাৎ এই ইনপুট সাইডটা হচ্ছে সাধারণ নাগরিক থেকে এটা উত্থাপিত হবে, আর আউটপুট সাইডটা হচ্ছে যেটা ডিসিশন মেকিং সাইড। অর্থাৎ আমরা ডেভিড স্টোনের যে সিস্টেম থিওরি পড়েছিলাম ঠিক তেমনই, অর্থাৎ আউটপুট সাইড থেকে সিদ্ধান্তগুলো আসবে, অর্থাৎ আইন প্রণয়ন হবে, আইন বাস্তবায়ন হবে এবং বিচার কার্য সম্পাদন হবে। তো এটাই হচ্ছে অ্যালমন্ডের রাজনৈতিক ব্যবস্থার যে কার্যাবলী সেটা। তো এভাবেই আমরা শিখলাম। এখন আমরা ইনপুট কার্যাবলী এবং আউটপুট কার্যাবলীটা একটু ব্যাখ্যা করব। তো ইনপুট কার্যাবলীর ভিতরে থাকবে রাজনৈতিক সামাজিকীকরণ ও লোক নিয়োগ। অর্থাৎ প্রতিটি রাজনৈতিক ব্যবস্থাতেই রাজনৈতিক সামাজিকীকরণ কার্যটি বিদ্যমান। তো রাজনৈতিক সামাজিকীকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার দ্বারা রাজনৈতিক সংস্কৃতি সংরক্ষিত ও পরিবর্তিত হয়। এ প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যক্তিবর্গ রাজনৈতিক সংস্কৃতির সাথে পরিচিত হয় এবং রাজনৈতিক লক্ষ্যসমূহ সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। তো রাজনৈতিক সামাজিকীকরণের যে মাধ্যমগুলো আমরা জানি যে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধু বান্ধব, প্রতিবেশী, আত্মীয়তা, বিবাহ সিস্টেম, জনসংযোগ মাধ্যম, সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠান, এগুলোই মূলত রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যম। এবং যে লোক নিয়োগ, তো আর সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে সমাজের সদস্যদের মধ্যে বিশেষ ধরনের সাংস্কৃতিক পরিবেশ ঘটিয়ে সাধারণত তাদেরকে সংস্কৃতির উপযোগী ভূমিকা বা অফিসে নিয়োগ প্রদান করা হয়। তো শেষোক্ত প্রক্রিয়াটি হচ্ছে রাজনৈতিক নিয়োগ, লোক নিয়োগ যেটা। তো এই লোক নিয়োগের ধরন তিনি উন্নত দেশে একরকম এবং আমাদের মতো উন্নয়নশীল দেশে আর একরকম হিসেবে তিনি ব্যাখ্যা করেছেন। এরপরে আমরা পাব স্বার্থ উত্থাপন। তো অ্যালমন্ড পাওয়েল বলেছেন, যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তিবর্গ ও গ্রুপগুলো রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকারীদের উপর তাদের দাবি সমূহ তুলে ধরে, সেটাকেই আমরা স্বার্থ উত্থাপন বলি। রাজনৈতিক ব্যবস্থার ইনপুট কার্যাবলীর মধ্যে স্বার্থ উত্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি রাজনৈতিক ব্যবস্থায় স্বার্থ উত্থাপনের জন্য 4 ধরনের কাঠামো বিদ্যমান। আমরা এই 4 ধরনের কাঠামোটা একটু দেখব যে কি কি কাঠামো আছে। প্রাতিষ্ঠানিক স্বার্থবাদী গ্রুপ, তারপরে পাবো সংঘবদ্ধ স্বার্থবাদী গ্রুপ, তারপরে অসংঘবদ্ধ স্বার্থবাদী গ্রুপ পাবো, তারপরে তাৎক্ষণিক গ্রুপ পাবো। অর্থাৎ এই স্বার্থ উত্থাপনকারী 4 ধরনের কাঠামো। তো এরপরে আমরা এটাই দেখব যে প্রাতিষ্ঠানিক স্বার্থবাদী গ্রুপ কোনটা। যে প্রাতিষ্ঠানিক স্বার্থবাদী গ্রুপ বলতে বোঝাবে বিভিন্ন রাজনৈতিক দল, আইনসভা, আমলাতন্ত্র, সামরিক বাহিনী এবং চার্চ, এরাই হচ্ছে প্রাতিষ্ঠানিক স্বার্থবাদী গ্রুপ। এবং আমরা পাবো সংঘবদ্ধ স্বার্থবাদী গ্রুপ। এরা কারা?
সংঘবদ্ধ স্বার্থবাদী গ্রুপের মধ্যে রয়েছে ট্রেড ইউনিয়ন, ব্যবসায়ী বা শিল্পপতিদের সংগঠন, কৃষক সমিতি, কর্মচারী ইউনিয়ন, ধর্মীয় সংগঠন, জাতিভিত্তিক সংঘ এবং নাগরিক সংঘ সমূহ। তো এ ধরনের গ্রুপের বৈশিষ্ট্য হলো তারা বিশেষ ধরনের স্বার্থের প্রতিনিধিত্ব করার জন্যই গঠিত হয়। এরপরে আমরা দেখব অসংঘবদ্ধ স্বার্থবাদী গ্রুপ। তো এ ধরনের গ্রুপের মধ্যে রয়েছে উপজাতি ও কুলভিত্তিক গ্রুপ, ধর্মভিত্তিক ও আঞ্চলিক গ্রুপ এবং বিশেষ মর্যাদাবান গ্রুপ সমূহ। এ সকল গ্রুপ যেমন সুসংঘবদ্ধ নয়, তেমনি তাদের স্বার্থ উত্থাপনের সঠিক কোনো প্রক্রিয়াও নেই। এরা সাধারণত রাজনৈতিক দল, আমলাতন্ত্র বা অন্য কোনো ভূমিকাধারী প্রতিষ্ঠানকে প্রভাবিত করার মাধ্যমে নিজেদের স্বার্থ উত্থাপন করে। অধিকাংশ ক্ষেত্রে এসব স্বার্থগোষ্ঠীর প্রধানগণ ঘরোয়াভাবে অনুরোধ পাঠিয়ে অথবা বিশেষ মর্যাদা কাজে লাগিয়ে স্বার্থ জ্ঞাপন করে। এটা হচ্ছে অসংঘবদ্ধ স্বার্থবাদী গ্রুপ। এরপরে থাকবে তাৎক্ষণিক স্বার্থবাদী গ্রুপ। তো বিশেষ কোনো ঘটনা বা স্বার্থকে উত্থাপনের জন্য পূর্ব পরিকল্পনা ব্যতীত হঠাৎ করে ও স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠা গ্রুপগুলোই হলো তাৎক্ষণিক গ্রুপ। কোনো দুর্ঘটনাকে কেন্দ্র করে মিছিল, বিক্ষোভ, দাঙ্গা হাঙ্গামা ইত্যাদি তাৎক্ষণিক গ্রুপের অন্তর্ভুক্ত। তো এভাবেই মূলত আমরা স্বার্থ উত্থাপনটা আলোচনা করলাম। এরপরে আমরা স্বার্থ একত্রীকরণ বা স্বার্থ কিভাবে একত্রিত হয় সেটা আমরা একটু দেখব। তো কোন সমাজে বিদ্যমান বিভিন্ন দাবিকে কতিপয় সাধারণ নীতিতে সমন্বিত করা প্রত্যেক রাজনৈতিক ব্যবস্থার একটি অন্যতম কাজ, যাকে অ্যালমন্ড ও পাওয়েল স্বার্থ একত্রীকরণ বলে অভিহিত করেছেন। তো অ্যালমন্ড ও পাওয়েল বলেছেন যে দাবি সমূহকে সাধারণ নীতির বিকল্পে রূপান্তরিত করার কার্যই হচ্ছে স্বার্থ একত্রীকরণ। তো সাধারণত প্রতিটি সমাজে যে আইনসভা, রাজনৈতিক, নির্বাহী, আমলাতন্ত্র, গণমাধ্যম প্রভৃতি স্বার্থ একত্রীকরণের কাজ করে থাকে। তো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাজনৈতিক দল এবং আমলাতন্ত্র। তো এভাবেই স্বার্থ একত্রীকরণ হয়ে থাকে। একটি দেশে, উন্নত দেশে একভাবে হয় এবং উন্নয়নশীল দেশে আরেকভাবে হয়। এরপরে আমরা পাবো রাজনৈতিক যোগাযোগ, অর্থাৎ এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি বা এক সংগঠন থেকে অন্য সংগঠনের তথ্য ও ভাবের আদান প্রদানই হচ্ছে যোগাযোগ। তো প্রতিটি রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক সামাজিকীকরণ ও লোক নিয়োগ, স্বার্থ উত্থাপন, স্বার্থ একত্রীকরণ, আইন প্রণয়ন, আইন বাস্তবায়ন এবং বিচার কার্য সম্পাদন সব কাজই যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদিত হয়। তো সিদ্ধান্ত গ্রহণকারীরা প্রাপ্ত তথ্য ও সংবাদের উপর ভিত্তি করে বিভিন্ন বিকল্প প্রস্তাব সমূহ বিবেচনা করেন এবং বিধি প্রণয়ন করেন। তো অ্যালমন্ডের মতে 5 প্রকারের কাঠামো গণসংযোগে ভূমিকা পালন করে, অর্থাৎ রাজনৈতিক যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। তো অ্যালমন্ড 5 প্রকারের কাঠামোর কথা বলেছেন, অর্থাৎ তিনি বলেছেন যে প্রত্যক্ষ ও ব্যক্তিগত সংযোগ, পরিবার বা ধর্মীয় গ্রুপের ন্যায় সনাতন সামাজিক কাঠামো। তারপরে তিনি বলেছেন আইন পরিষদ বা আমলা ব্যবস্থার মতো কাঠামো। তারপরে বলেছেন ট্রেড ইউনিয়ন, বণিক সমিতির মতো বিভিন্ন স্বার্থগোষ্ঠী। তারপরে বলেছেন যে গণসংযোগ মাধ্যম। এই 5টি যে কাঠামো তিনি ব্যাখ্যা করেছেন। তো এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের আলোচনায়। তো রাজনৈতিক ব্যবস্থায় আউটপুট যে কার্যাবলী, এবার আমরা আউটপুট কার্যাবলীর ব্যাখ্যাটা করব। এতক্ষণ আমরা ইনপুট কার্যাবলী ব্যাখ্যা করেছি। তো অ্যালমন্ড একটি রাজনৈতিক ব্যবস্থায় 3 ধরনের আউটপুট কার্যাবলীর কথা বলেছেন। তো আইন বা বিধি প্রণয়ন। তো অ্যালমন্ড আইন প্রণয়ন কথাটির পরিবর্তে বিধি প্রণয়ন কথাটি এ কারণে ব্যবহার করেন যে আইন প্রণয়ন একটি বিশেষীকৃত কাঠামো ও সুনির্দিষ্ট প্রক্রিয়া বোধক, কিন্তু অধিকাংশ রাজনৈতিক ব্যবস্থাতে বিধি প্রণয়নের কাজটি ব্যাপকতর। তো তিনি বিধি প্রণয়নের কাজকে 3টি পর্যায়ে তিনি ভাগ করেছেন। একটা হচ্ছে উদ্যোগ গ্রহণ, তারপরে পরিবর্তনকরণ এবং ভেটো প্রদান। তো একটি ব্যবস্থার আইনগত ও শাসনতান্ত্রিক কাঠামোর প্রকৃতিগত পার্থক্যের কারণে বিধি প্রণয়নের কাঠামো পৃথক হয়।
আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের প্রতিনিধিদের দ্বারা গঠিত আইনসভা দ্বারা বিধি প্রণয়নের কাজ সম্পাদিত হয় যাতে জনগণের স্বার্থের প্রতিফলন ঘটে। অন্যদিকে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় কতিপয় নেতৃস্থানীয় ব্যক্তি দ্বারা বিধি প্রণীত হয় যাতে জনগণের স্বার্থের প্রতিফলন নাও ঘটতে পারে। এভাবেই তিনি মূলত বিধি প্রণয়নটা ব্যাখ্যা করেছেন। এরপরে আমরা পাবো বিধি বাস্তবায়ন, অর্থাৎ প্রণীত বিধিকে বাস্তবায়ন করা রাজনৈতিক কর্তৃপক্ষের একটি অন্যতম কাজ, আর এই কাজটি সম্পাদিত হয় আমলাতন্ত্রের দ্বারা। তো আমলাতন্ত্র বিধি বাস্তবায়নের কাজটি একচেটিয়া ভাবে সম্পাদন করে। তবে আমলাতন্ত্র কেবল বিধি বাস্তবায়নই করে না, বরং প্রত্যর্পিত আইনের ক্ষমতা বলে নতুন বিধিও যোগ করে। তো অ্যালমন্ড ও পাওয়েল মেরলি ফেইনস্টের যে আমলাতন্ত্রের শ্রেণীবিন্যাস এটা গ্রহণ করেন এবং সেখানে আমলাতন্ত্রকে তিনি কয়েকটি ভাগে ভাগ করেন। তো এভাবেই মূলত আমরা, যেহেতু আমাদের সময় কম, এজন্য আমরা ওই আলোচনায় যাব না। এরপরে আমরা আসব বিচার কার্য সম্পাদন। তো বিচার কার্য সম্পাদন সমাজের কোনো কলহ মীমাংসার ক্ষেত্রে কর্তৃত্বাধীন সিদ্ধান্তের ক্ষেত্রে সম্পর্কিত। তো সমাজে প্রণীত বিধিকে লঙ্ঘন করছে কিনা তা নিরূপণ করা এবং তদনুসারে ব্যবস্থা গ্রহণের দায়িত্ব বিচার বিভাগের। তো বিচার বিভাগ তার দেশীয় যে প্রচলিত আইন অনুযায়ী এবং অপরাধ শনাক্ত সাপেক্ষে বিচার কার্য সম্পাদন করে। তো এভাবেই মূলত আমরা অ্যালমন্ডের কাঠামো ও কার্য তত্ত্ব আমরা ব্যাখ্যা করলাম। এরপরে আমরা পাবো যে অ্যালমন্ডের কাঠামো কার্যগত তত্ত্বের কিছু সুবিধা, কি কি সুবিধা থাকতে পারে শিক্ষার্থী ভাই বোনেরা আমরা দেখি। যে তিনি বলেছেন যে রাজনীতির সমাজতাত্ত্বিক ব্যাখ্যা, অর্থাৎ কাঠামো কার্য তত্ত্বের মাধ্যমে সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানে যে বিভিন্ন পদ্ধতি, সেটার রাজনৈতিক যে সমাজতাত্ত্বিক ব্যাখ্যা সেটা প্রদান করা সম্ভব এই কাঠামো এবং কার্যতত্ত্বের মাধ্যমে। এরপর রাজনীতির বাস্তবভিত্তিক ব্যাখ্যা প্রদান করাও সম্ভব। তারপরে আমরা পাবো যে এই তত্ত্বটি রাজনীতির তুলনামূলক বিশ্লেষণের সেটা ভূমিকা পালন করে। এরপরে তিনি বিভিন্ন অনানুষ্ঠানিক দিক উন্মোচন করেছেন, যেটা বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আমরা পাবো সমাজের পরিবর্তন ব্যাখ্যা, মূলত সমাজের যে অ্যালমন্ডে যে কাঠামো কার্যগত তত্ত্বের সমাজের পরিবর্তন ব্যাখ্যাই খুবই সহায়ক। তারপরে রাজনৈতিক যে পদ্ধতি ব্যবস্থা তার ভবিষ্যৎবাণী করতেও এই তত্ত্বটি ভূমিকা পালন করে। তারপরে পাবো রাজনৈতিক ব্যবস্থার স্থিতিশীলতা ব্যাখ্যায়ও এটি ভূমিকা পালন করে। তারপরে আমরা যে কাঠামো ও কার্য যে ব্যাখ্যাটা পেলাম, এটি আমাদের আলোচনায় খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রাজনীতি অধ্যয়নেও এটি যথেষ্ট ভূমিকা পালন করে। তো এভাবেই মূলত আমরা এর গুরুত্বটি বুঝলাম, শিখলাম। এরপরে আমরা কাঠামো ও কার্যতত্ত্বের আমরা সমালোচনাটা একটু দেখব শিক্ষার্থী ভাই বোনেরা। তো সমাজতাত্ত্বিক ডন মার্টিনডেল অ্যালমন্ডের তত্ত্বের 4টি সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন। তিনি বলেন যে এটি রক্ষণশীল ও পক্ষপাত দুষ্টু। তারপরে বলেন যে এটি খুবই অস্পষ্ট এবং এটি আবদ্ধ। আর একটা তিনি বলেন যে পরিবর্তনকে আত্মস্থ করার ক্ষেত্রে ব্যর্থতা। অর্থাৎ ডন মার্টিনডেল এই সমালোচনাটা করেছেন। এরপর আমরা পাবো এইচ.ই. ফাইনার অ্যালমন্ডের মতবাদকে মডিস কনসেপ্ট বলে উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে তত্ত্বটির মধ্যে আধুনিকতার প্রতিধ্বনি থাকলেও এটি প্রকৃত অর্থে কোনো আধুনিক মতবাদ নয়। তারপরে আমরা পাবো লাপা লোম্বারা, তিনি অ্যালমন্ডের কাঠামো কার্যগত তত্ত্ব মতবাদটির 4টি ব্যতিক্রম উল্লেখ করেন। তো তিনি বলেন যে এটি একটি সারিবদ্ধ, তারপরে এটি উদ্দেশ্যবাদী এবং এটি এক জাতীয় এবং এটি এক প্রকার বৃহৎ তত্ত্বগত ধারণা। তো এভাবেই মূলত আমরা অ্যালমন্ডের কাঠামো এবং কার্যগত তত্ত্বের আমরা সমালোচনাটা দেখলাম। তো
অ্যালমন্ডের কাঠামো কার্যগত মতবাদটি তত্ত্বগত প্রতিভার সীমাবদ্ধতা রয়েছে। তো এই সকল সীমাবদ্ধতা সম্পর্কে অ্যালমন্ড এবং পাউয়েল নিজেরাও সতর্ক ছিলেন। তাদের মতবাদের রক্ষণশীল দিকের প্রতি সচেতন থেকেই পরবর্তীতে তারা কাঠামো কার্যগত বিশ্লেষণের ক্ষেত্রে পারস্পরিক নির্ভরশীলতার ধারণা সংযোজন করেছেন। তো এজন্য রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় এই মতবাদের বা এই তত্ত্বের গুরুত্ব আমরা অপরিসীম দেখতে পাবো। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের ক্লাস থেকে আমরা শিখলাম কাঠামো ও কার্যের সংজ্ঞা, গ্যাব্রিয়েল অ্যালমন্ডের কাঠামো ও কার্যগত তত্ত্ব। অ্যালমন্ডের কাঠামো ও কার্যগত তত্ত্বটিতে আমরা শিখলাম রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য, রাজনৈতিক ব্যবস্থার ইনপুট ও আউটপুট কার্যাবলী, এই তত্ত্বের সুবিধা বা গুরুত্ব এবং এই তত্ত্বের সীমাবদ্ধতা বা সমালোচনা। এই তত্ত্বটি খুবই গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব এবং তোমাদের বিভিন্ন সময়ে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন হয়েছে। ইনকোর্স থেকে শুরু করে ফাইনাল পরীক্ষার প্রশ্নতে এখান থেকে প্রশ্ন হয়। সাথে সাথে আমরা যখন মৌখিক পরীক্ষা গ্রহণ করি তখনও এই অধ্যায় থেকে প্রশ্ন ধরা হয়। এজন্য এটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। কিছু নতুন শব্দ তোমরা আজকে আলোচনায় পেয়েছো। যদি বুঝতে সমস্যা হয় তাহলে বারবার পড়তে হবে। এভাবে দেখবে যে খুব তাড়াতাড়ি তুমি শিখে গেছো। তো আর কথা নয়, সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।